নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত। সময় আপডেটসের সরস্বতী লীলাকমল বিভাগে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা। আজকে এসে গেছি আমি আরও একজন বিদুষী নারীকে নিয়ে বক্তব্য রাখতে। আজকে আমি বলবো ইন্দিরা দেবীর কথা। ইন্দিরা দেবী ছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মেয়ে এবং রবীন্দ্রনাথের ভাইঝি। সত্যেন্দ্রনাথ ঠাকুর ও জ্ঞানদানন্দিনীর আদরের মেয়ে ইন্দিরা কবে যে বড় হয়ে গেলেন এবং কবে যে তার রূপের এবং বিদ্যার খ্যাতি কলকাতা শহর জুড়ে ছড়িয়ে পড়ল, সেটা হয়তো কেউ সেভাবে খেয়াল করেননি। তবে রবীন্দ্রনাথ তার ভ্রাতুষ্পুত্রীকে চিনেছিলেন এবং তার সাথে অসংখ্য পত্র বিনিময় করেছিলেন। ছিন্নপত্রগুলি তাকেই লেখা, আর রবীন্দ্রনাথের মেধার সমতুল্য না হলে রবীন্দ্রনাথ পত্র বিনিময় করতেন না। এই মেয়েটির সঙ্গে পত্র বিনিময় সাহিত্য হয়ে উঠল এবং জ্ঞানদানন্দিনীর প্রভাব তো ইন্দিরা দেবীর জীবনে ছিলই, কারণ মায়ের প্রভাব সন্তানের উপর প্রত্যক্ষভাবে পড়ে। জ্ঞানদানন্দিনী এক আধুনিক মহিলা ছিলেন, সেই সময় আধুনিক এবং আজকেও আধুনিক। তো তিনি চেয়েছিলেন তার একটি মেয়ে হোক। 19 শতকে এই চাওয়াটাও খুব আধুনিক চাওয়া, কারণ সকলেই পুত্র সন্তান কামনা করতেন। সেইখানে জ্ঞানদানন্দিনী সবসময় চাইতেন তার একটি সুন্দর মেয়ে হোক এবং মেয়েকে তিনি নিজের মতো করে মানুষ করবেন। তাই করেছিলেন তিনি। আর বিদ্যায়, বুদ্ধিতে এবং শিল্প চর্চায় ইন্দিরা দেবীর সমতুল্য সেকালে খুব কম নারীই ছিলেন। ইন্দিরা দেবী ছোটবেলা থেকে, ইন্দিরা শব্দের মানে লক্ষ্মী, এবং ছোটবেলা থেকে সত্যিই খুব লক্ষ্মী মেয়ে ছিলেন। রবি কাকার সঙ্গে তার বন্ধুত্ব অন্যরকম ছিল। রবীন্দ্রনাথ ছোটদের খুব ভালোবাসতেন। আর যখন বিদেশে যান 1877 সালে, তখন ইন্দিরা দেবী এবং সুরেন্দ্রনাথ, জ্ঞানদানন্দিনী আর সত্যেন্দ্রনাথের দুই ছেলে মেয়ে, তারা খুব ছোট। আর ওই বিদেশের নির্জনে প্রবাসে গিয়ে রবীন্দ্রনাথ এই দুই ছোট ছেলে মেয়ের সঙ্গেই, ছোট ভাইপো ভাইজির সাথেই একটা সখ্য তৈরি করেন। তাদের সাথে মাথা দুলিয়ে গান করা, তাদের সাথে গল্প করা, আলোচনা করা, এই সব কিছুর মধ্য দিয়ে রবি কাকা তাদের খুব প্রিয় মানুষ হয়ে ওঠেন। রবীন্দ্রনাথের চিঠিপত্র সংরক্ষণে ইন্দিরা দেবীর একটি বড় ভূমিকা রয়েছে। বড় ছোট ছিলেন তিনি তখন, কিন্তু তবু সেই সময় দাঁড়িয়ে তার মনে হয়েছিল যে রবি কাকার এই চিঠিগুলি সংরক্ষণ করে রাখা দরকার। তার ফলে রবি কাকা তাকে যে চিঠিগুলো লিখতেন সেগুলি তিনি তার মুক্তোর মতো হস্তাক্ষরে একটি খাতায় লিপিবদ্ধ করে রাখতেন। বহু ভাষাবিদ ছিলেন ইন্দিরা দেবী, আর পিয়ানো শিখেছিলেন, বেহালা বাজাতে শিখেছিলেন। আর রবীন্দ্রনাথের সাথে তো বিভিন্ন সভায় সমিতিতে যেতেনই, সেখানে বক্তব্য রাখতেন। তাকে দেখার জন্য ভিড় জমে যেত সেই সময়কার এনলাইটেন্ড যুবকদের, কারণ শোনা গিয়েছিল যে রবীন্দ্রনাথের ভাইজি নাকি এত সুন্দর যে তাকে একবার চোখে দেখা দরকার। শুধু রূপে লক্ষ্মী নয়, গুণেও সরস্বতী ছিলেন তিনি। আর তার এই বহুভাষা চর্চা, তার লেখালেখি, তার ভাবনা চিন্তা, সেগুলোর প্রত্যক্ষ প্রভাব কিন্তু সেই সময়, সেই যুগে অবশ্য করে পড়েছিল। এবং জ্ঞানদানন্দিনী তাকে এমনভাবে মানুষ করেছিলেন যে পাত্রস্থ করা নয় বা বিয়ে দিয়ে দেওয়া নয়, একজন মানুষের যে সর্বাঙ্গীন বিকাশ দরকার সেই সমস্তটাই ইন্দিরা দেবীর মধ্যে হয়েছিল, ইন্দিরা দেবীর মধ্যে দেখা গিয়েছিল। তো সেই বিকাশের মধ্য দিয়েই ইন্দিরা দেবীকে আমরা নতুনভাবে খুঁজে পাই। ছোটবেলা থেকে তিনি গান বাজনার আবহাওয়ায় বড় হয়েছিলেন এবং দেশি ও বিলিতি উভয় ধরনের গান শুনে বড় হয়েছেন। বিদেশি গানের বেশ ভক্ত ছিলেন তিনি। আর সেন্ট পলস ক্যাথিড্রালের অর্গানিস্ট মিস্টার স্লেটারের কাছে পিয়ানো শিখেছিলেন, আর মান্তাজো নামে এক ইতালীয় বেহালা শিক্ষকের কাছে বেহালাও শিখেছিলেন ইন্দিরা দেবী। এবং রবীন্দ্রনাথের সঙ্গে আলাপ পরিচয়ের সাথে সাথে ইন্দিরা দেবী পরবর্তীকালে স্মৃতিকথায় বলছেন যে সরাসরি রবীন্দ্রনাথের কাছে তিনি হয়তো গান শেখেননি, কিন্তু ঠাকুরবাড়িতে যে গান বাজনার আবহাওয়া ছিল এবং রবীন্দ্রনাথের উদাত্ত গলায় গান ভেসে আসতো, সেই সমস্ত গান শুনে শুনেই তিনি কিন্তু শিখে গিয়েছিলেন। আদি ব্রাহ্ম সমাজে প্রায় উপাসনা হতো, আর সেখানে ইন্দিরা দেবীকে নিয়ে যাওয়া হতো। ইন্দিরা দেবী গান গাইতেন, আর রবীন্দ্রনাথকে লেখা ইন্দিরা দেবীর চিঠি এবং ইন্দিরা দেবীকে লেখা রবীন্দ্রনাথের চিঠিগুলো নিয়ে ছিন্নপত্র প্রকাশিত হয় পরবর্তীকালে। ইন্দিরার জন্মদিনে একবার একটা দোয়াতদানি উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং সেখানে তিনি কয়েক ছত্র লিখে দিয়েছিলেন। তার সঙ্গে লিখেছিলেন, স্নেহ যদি কাছে কাছে রেখে দেওয়া যেত, চোখে যদি দেখা যেত রে, বাজারে জিনিস কিনে নিয়ে এসে বল দেখি দিত কে তোরে। মানে এই ছত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের বাৎসল্য প্রকাশিত হয়, আর ইন্দিরা দেবীর তরফে প্রতিবাৎসল্য কিন্তু কিছু কম ছিল না। 1873 সালে ইন্দিরা দেবীর জন্ম হয়েছিল। তার ডাক নাম ছিল বিবি।
কলকাতা শহর তাকে চিনত। রবীন্দ্রনাথ যখন এসেছেন অ্যালবার্ট হলে বক্তৃতা দিতে, নিয়ে এসেছেন ইন্দিরা দেবীকে। সেই সময় ইন্দিরা দেবীর সঙ্গে আলাপ হলো সবুজপত্রের তরুণ সম্পাদক প্রমথ চৌধুরীর। তাদের দুজনের ভাগ্যের লিখন এক হয়ে গেল, পররেখা এক হয়ে গেল এবং তারা দুজনে একই সঙ্গে জীবন শুরু করলেন। তো এবার ওই সময় প্রমথ চৌধুরী যে ইন্দিরা দেবীর প্রতি খুব উৎসাহ দেখিয়েছিলেন তা নয়, কিন্তু তাদের দুজনের এক হওয়া হয়তো বিধিলিপি ছিল, ভাগ্যে লেখা ছিল। তো ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে ইন্দিরা দেবী প্রথম বিএ পাশ করেন এবং ঠাকুরবাড়িতে ফার্সি ভাষায় আর ইংরেজিতে অনার্স ছিল তার। সর্বোচ্চ নম্বর নিয়ে 1892 সালে বিএ পরীক্ষায় পাশ করেছিলেন এবং তার ফলে পদ্মাবতী স্বর্ণপদকও পেয়েছিলেন। ফার্সিটা এতটাই ভালো জানতেন তিনি যে তার স্বামী প্রমথ চৌধুরীর সঙ্গে ফার্সি ভাষাতেই পত্র বিনিময় করতেন। সে এক আশ্চর্য উপাখ্যান, প্রেমের উপাখ্যান। এবং বালক পত্রিকায় রাস্কিনের ইংরেজি রচনার অনুবাদ দিয়েই ইন্দিরা দেবীর অনুবাদে হাতেখড়ি হয়েছিল। পরে টেলস অফ ফোর ফ্রেন্ডস নামে প্রমথ চৌধুরীর লেখা চারিয়ারির কথার অনুবাদ করেছিলেন ইন্দিরা দেবী। এছাড়াও সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে মিলিতভাবে অনুবাদ করেছিলেন, মানে বাবা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সত্যেন্দ্রনাথ ঠাকুরেরই আত্মজীবনী। ফার্সি সাহিত্যের বাংলা অনুবাদে বেশ স্বচ্ছন্দ ছিলেন ইন্দিরা। ইন্দিরার পাণিপ্রার্থীর সংখ্যা নেহাত কম ছিল না। আর একটি মজার কথা জানা যায় যে ইন্দিরার এক ব্যর্থ প্রেমিক ইন্দিরার সঙ্গে দেখা করবেন বলে প্রতিদিন দাঁড়িয়ে থাকতেন। তো রবীন্দ্রনাথ একটি গানে সেই মজার কথাটা লিখে রেখেছিলেন, সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। প্রমথ চৌধুরীর সঙ্গে ইন্দিরা দেবীর বিয়েটা বেশ একটা রূপকথার মতো। প্রাক বিবাহের প্রেমপত্রগুলো একেবারে সাহিত্যকর্ম। কর্মবহুল জীবন ছিল ইন্দিরার এবং বিখ্যাত হবেন বলে তিনি কাজ করেননি, সৃজনশীল কাজকে ভালোবেসে করে গিয়েছিলেন। আর সেকালে স্ত্রী ও গৃহীর সাথে একেবারে ধী শক্তিকে মেলাতে হবে, এই ভাবনাটা কিন্তু তার মধ্যে ছিল। এবং বঙ্কিমচন্দ্রর আমল হলে বঙ্কিমচন্দ্র হয়তো ইন্দিরা দেবী সম্পর্কে বলতেন প্রখরে মধুরে মেলা। তার ব্যক্তিত্বের মধ্যে এমনই একটি প্রখর এবং মধুর ব্যক্তিত্বের সম্মিলন ঘটেছিল। রবীন্দ্রনাথের প্রথম জীবনের গানগুলি সংগ্রহ করে লিখেছিলেন ইন্দিরা দেবী এবং তার সঙ্গীত সম্পর্কে প্রবন্ধগুলো আজও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিছুদিনের জন্য বিশ্বভারতীর উপাচার্য ছিলেন ইন্দিরা দেবী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবনমোহিনী পদক, জগত্তারিণী পদক, দেশিকোত্তমা উপাধি এবং রবীন্দ্রভারতীর প্রথম ঘোষিত স্বর্ণপদক পেয়েছিলেন ইন্দিরা দেবী। ঠাকুরবাড়ির চালচিত্রে যে কোনো মেয়ের জীবনী কিন্তু রূপকথা হয়ে উঠেছিল, ইন্দিরা দেবীও তার ব্যতিক্রম নন। বরং আমি বলতে পারবো যে একজন লেখক হিসেবে ইন্দিরা দেবী রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ অথবা জ্যোতিরিন্দ্রনাথ, স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী এদেরই উত্তরসূরি এবং লিখে গিয়েছেন, শিল্পচর্চা করে গিয়েছেন, তার ঘরকে সুন্দর করে সাজিয়েছেন। একটি জীবনে যতদূর সরস্বতীর সাধনা করা যায় ততদূরই তিনি করেছিলেন এবং আমরা বলবো সরস্বতীর সেই অদৃশ্য লীলাকমল কিন্তু ইন্দিরা দেবী হাতে নিয়েই জন্মেছিলেন। তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা একটু ইন্দিরা দেবীকে জানুন, ইন্দিরা দেবী সম্পর্কে পড়াশুনো করুন, তাহলে আমাদের কথকথা সার্থক হবে। আর কি, মহুয়ার কথকথার সঙ্গে থাকুন আর সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করুন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো মহিলা লেখকের জীবনের গল্প নিয়ে। নমস্কার।